রেয়ান্স এতক্ষণ রুমের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরার কাণ্ড দেখে যাচ্ছে। সে স্টাডি রুমে ছিল, কিছুক্ষণ আগেই রুমে এসেছে, কিন্তু ভিতরে ঢুকতে গিয়েই তোরাকে দেখে থেমে গেছে। সে জানে তোরা কেন এখন ওইভাবে নিজের মনে হাসছে। তবে তোরা লিপস্টিক লাগানো দেখে সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। তোরার ওই লিপস্টিক লাগানো ঠোঁট সব সময় ওকে চুম্বকের মতো আকর্ষণ করে। তাই সে ধীরে ধীরে রুমের ভিতরে ঢুকে পিছন থেকে তোরাকে জড়িয়ে ধরে তোরার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। তোরা আয়নায় তাকাতেই দেখে রেয়ান্স তার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। সে জানে এখন কি হতে চলেছে, আর হলেও ঠিক তাই। রেয়ান্স তোরাকে হ্যাঁচকা টানে সামনে এনে তোরার ঠোঁটের মাঝে নিচের জায়গা করে নেয়। শুষে নিতে থাকে তোরার অধর সুধা। তোরা ও রেয়ান্সের সাথে সমান তালে রেসপন্স দিতে থাকে। আর রেয়ান্স তো এখন ইচ্ছে মতো তোরার ঠোঁট নিয়ে খেলতে শুরু করেছে। এমনিতেই তোরার ঠোঁট তাকে পাগল করে দেয়, আর লিপস্টিক লাগালে তো কোনো কথা নেই। তোরা হালকা করে তার চোখ খুলতেই তার চোখ সামনে আয়নার দিকে চলে যায়, যেখানে তাদের দুজনের অবয়ব ফুটে আছে। তোরা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। যেহেতু তোরা আয়নার দিকে ঘুরে আছে আর রেয়ান্স হালকা পিছন করে আছে, তাই রেয়ান্সের পাগলামিগুলো নিচের চোখে দেখতে পাচ্ছে। আয়নার মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে কিভাবে রেয়ান্স তার ঠোঁটের মাঝে বেঁধে আছে। প্রায় 20 মিনিট পরেই তোরার শ্বাস আটকে আসতে শুরু করলে রেয়ান্স তার ইচ্ছে না হলেও ঠোঁটের মাঝ থেকে সরে আসে। তোরাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। তোরা রেয়ান্সের বুকের থেকে সরে এসে রেয়ান্সের মুখের দিকে তাকায়। রেয়ান্সের ঠোঁটের একদিকে লাল হয়ে ফুলে গেছে। এটা দেখতে তোরার হেসে ফেলে। তার উপর পাগলামি করলো রেয়ান্স, আর কেটে গেল তার নিচের। তোরা শেষের দিকে রেয়ান্সের ঠোঁটে কামড়ে নিয়েছিল, আর যার জন্য রেয়ান্সের ঠোঁটের এই অবস্থা। রেয়ান্স তোরার উপর পাগলামি করলেও সে কখনোই তোরার উপর কোনো দাগ করে দেয় না। যেহেতু তোরা একজন মডেল, তাই তার উপরে কোনো রকম দাগ থাকা প্রবলেম হয়ে যাবে। আর তাছাড়াও সে জেনে বুঝে তোরাকে কখনোই হার্ট করতে পারবে না। তোরার হাসি দেখে রেয়ান্স সামনে ভ্রু কুঁচকে নেয়, তারপরেই ঘুরে দাঁড়ায় আয়নার সামনে। সে জানতো এটাই হয়েছে, তোরার হাসি দেখেই বুঝে গেছিল। আর এটা তার কাছে কোনো নতুন নয়। প্রায় তোরা এরকম দাগ তার উপরে ছেড়ে দেয়। তোরা হাতে অয়েন্টমেন্ট নিয়ে রেয়ান্সের ঠোঁটে লাগিয়ে দেয়। এখনো তার ঠোঁটের কোনায় হাসি ফুটে আছে। রেয়ান্স তোরার মাথায় একটা উষ্ণ স্পর্শ দিয়ে তোরাকে সাথে নিয়েই বেরিয়ে যায়। লিভিং রুমে আসতে দেখে রায় বসে আছে, সাথে শাহিনও একজন নিচের ফাইলের মধ্যে মুখ গুজে আছে। তো রায় নিচের ফোনের মধ্যে। দেখে মনে হচ্ছে দুজন দুই মেরুর মানুষ। তোরা রেয়ান্স আসতেই রেয়ান্সের সাথে শাহিন আর তোরার সাথে রায় বেরোয়। তবে তোরা আর রায় আগে বেরোয়, যেহেতু বাইরে কৃতি বসে আছে তাই। তোরা এক্ষুনি কৃতিকে রেয়ান্সের ব্যাপারে কিছু জানাতে চাই না। সে এখন কাউকে বিশ্বাস করে না সহজে, আর কাজের জায়গা তো একদমই না। তোরা আর রায় বাইরে আসতেই কৃতির সাথে গাড়িতে করে বেরিয়ে যায়। কৃতি গাড়ি ড্রাইভ করছে, তার পাশে রায় বসে আছে, আর পিছনে তোরা। ওদের বেরিয়ে যেতেই রেয়ান্স আর শাহিনও বেরিয়ে যায় বাড়ি থেকে। তোরা এক দৃষ্টিতে কৃতির দিকে দেখতে থাকে। সে এত ঝড়ের উপর দিয়ে গেছে যে এখন মানুষ দেখেই বুঝতে পারে তার ভিতরে কি আছে বাইরে কি। কৃতি, তোমাকে কয়েকটা কথা বলে দিই। যেহেতু তুমি আমার ম্যানেজার, সেহেতু তোমাকে আমার কাছে লয়াল থাকতে হবে। আমার কিছু বটম লাইন আছে, সেগুলো যতক্ষণ না কেউ ক্রস করছে ততক্ষণ আমি তার সাথে কিছু করি না। কিন্তু সেটা ক্রস করলে তাকে আমি ছেড়ে দিই না যতক্ষণ না তার ক্যারিয়ার শেষ হচ্ছে। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। তোরা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে। তোরার কথাগুলো এতক্ষণ কৃতি মন দিয়ে শুনছিল, আর রায় বাইরের দিকে মুখ করে হেসে ফেলে। ইয়েস মিস তোরা। কৃতি বলে ওঠে। কৃতি, আমাকে মিস তোরা বলতে হবে না, তুমি আমাকে রায়ের মতো তোরা বলেই ডাকতে পারো। তোরা বলে ওঠে। তোরার কথায় কৃতি হালকা হেসে মাথা নাড়ে। তোরার কথা শেষ হতেই রায় কৃতির সাথে গল্পের ছুরি খুলে বসে। তোরা রায়ের বকবক শুনেই হেসে ফেলে। সে খুব ভালো করেই জানে রায় কথা না বলে থাকতে পারে না, আর সে খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যেতে পারে। আর তোরাও রায় আর কৃতিকে নিয়ে কোনো
ভেদাভেদ রাখতে চায়নি, তাই সে কৃতিকে তার নাম ধরেই ডাকতে বলেছে। তোরা জানালার দিকে মুখ করে হেলান দিয়ে বসে আছে। চোখ বন্ধ করতে তার কালকের কথা মনে পড়ে যায়। সাথে সাথেই তার মুখে ঠোঁটের কোণায় হাসির রেখা ফুটে ওঠে। আগের দিন রেয়ান্সের অফিসে ঘুমিয়ে যেতেই অফিসের মধ্যে হালচাল শুরু হয়ে গিয়েছিল। অফিসে কাজ শেষ করে রেয়ান্স তোরাকে ঘুম থেকে না ডেকে কোলে তুলে নেয়। যেহেতু এই অফিসে তার আলাদা লিফট আছে, যাতে অফিসের স্টাফ অ্যালাউ না, আর যেটা সরাসরি তার কেবিনে খোলে। রেয়ান্স তোরাকে কোলে নিয়েই লিফটে উঠে যায়। এদিকে হালকা নাড়াচাড়া হতেই তোরার ঘুম ভেঙে যায়। পিটপিট করে তাকিয়ে দেখে সে রেয়ান্সের কোলে আছে, কিন্তু তার মনে হচ্ছে সে যেন নিচের দিকে চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে রেয়ান্স গলা জড়িয়ে ধরে চারিদিকে দেখতে থাকে। রেয়ান্স তোরার কাণ্ড দেখে হেসে ফেলে। ঘুম হয়ে গেছে? রেয়ান্স বলে ওঠে। তোরা বলে ওঠে, আমার লিফটে আছি, ভয় নেই। রেয়ান্স মুচকি হেসে তোরার নাকে নাক ঘষে বলে ওঠে। লিফটে থেকে নেমেই বেসমেন্টের পার্কিং এর কাছে এসে গাড়িতে উঠে পড়ে শাহিন ড্রাইভিং এ বসে আছে। রেয়ান্সরা বসতেই কার স্টার্ট করে দেয়। এদিকে গেটের মুখে অফিসের স্টাফদের মেলা লেগে আছে রেয়ান্সের কোলে মেয়েটাকে দেখার জন্য। কিন্তু এতই কি সোজা তোরাকে দেখা? তোরা চারিদিকে এত কোলাহল দেখেই রেয়ান্সের দিকে প্রশ্নহীন চোখে তাকায়। রেয়ান্স তোরার চাহনি দেখেই মুচকি হেসে তোরার নাক টিপে দেয়। এইসব তোমাকে দেখার জন্য হয়েছে? রেয়ান্স মুচকি হেসে বলে ওঠে। মানে আমাকে দেখার জন্য? কিন্তু কেন? তোরার বিস্ময় নিয়ে বলে ওঠে। তুমি যে আমার কোলে বসে ঘুমিয়ে গেছিলে আমার কেবিনে, আমার স্টাফ এসে আমার কোলে তোমাকে ঘুমাতে দেখে নিয়েছিল, তাই এখন আর কি করা যাবে বলো? তারা তো জানতেই চাইবে না তাদের বসের মাথা কোন মেয়ে ঘুরিয়ে দিল। রেয়ান্স হাসতে হাসতে বলে ওঠে। তোরা রেয়ান্সের কথা শুনে লজ্জা পেয়ে যায়। তার মনে পড়ে সে রেয়ান্সের কোলে ঘুমিয়ে গেছিল, আর সবাই তাকে ওই অবস্থায় দেখে নিয়েছিল। ভাবতেই সে লজ্জা পেয়ে যায়। সাথে রেয়ান্সের টিস করে বলা কথা শুনে সে রেয়ান্সের বুকে মুখ লুকিয়ে নেয়। শাহিনুর সামনে বসে ওদের কথা শুনতে শুনতে হেসে ফেলে। তোরা এতক্ষণ কালকের কথাগুলো মনে করে মুচকি মুচকি হেসে যাচ্ছিল। গাড়ির ব্রেক করতেই সে ভাবনা থেকেই বেরিয়ে আসে। বাইরের দিকে তাকিয়ে দেখে ওশিয়ান স্টার গ্রুপে চলে এসেছে। সাথে সাথে তার মুখের ভাবভঙ্গি পাল্টে যায়। তোরা গাড়ি থেকে নেমে রায় ও কৃতির সাথে কোম্পানির ভিতরে চলে যায়। আজকে তোরার একটা আউটডোরের শুট আছে, তবে তার আগে মিস্টার নিমেষের সাথে কথা বলতে হবে, তাই কোম্পানিতে আসা। তোরা রায় আর কৃতিকে রেখে নিমেষের কেবিনে চলে যায়। এদিকে ওদের যে এতক্ষণ কেউ নজরবন্দি করছিল সেটা কেউ খেয়াল করেনি। বাইরে দাঁড়িয়ে রায় আর কৃতি নিজেদের মধ্যে ওদের আজকের প্ল্যান ডিসকাস করছে, আর ওদের পিছন থেকে কেউ সবটাই শুনে নিচ্ছে। সাথে সাথে তার মুখে ফুটে ওঠে একের পর এক ক্রূর হাসি। তোরা বাইরে আসতেই চারিদিকে আশেপাশে একবার দেখে নেয়। তার ঠোঁটের কোণে আছে একটা বাঁকা হাসি। রায় আর কৃতির কাছে গিয়ে বেরিয়ে পড়ে তাদের আজকের গন্তব্যে লাফাসা। লাফাসা হলো ভারতের সর্বাধিক নতুন শহর এবং মুম্বাইয়ের নিকটে আসন্ন হিল স্টেশন। লাফাসা ইতালীয় শহর পোর্টফিনো ভিত্তিক। লাওসা 7টি পাহাড়ের উপর নির্মিত 5টি শহরের সংগ্রহ হিসেবে পরিকল্পনা করা হয়েছে। পর্বতমালা লাওসাকে দেশব্যাপী মোটরসাইকেল চালকদের কাছে জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত। এটি মুম্বাইয়ের নিকটতম প্রশান্ততম হিল স্টেশন। মুম্বাই থেকে যেতে 4 ঘন্টা লাগবে, তবে তাদের আজকের গন্তব্যের জন্য রায় ও কৃতি ভীষণভাবে এক্সাইটেড হয়ে আছে। তারা তাদের শুট শেষ করেই পুরো জায়গাটা ঘুরতে পারবে এবং তার সাথে বিভিন্ন রাইডও নিতে পারবে। তোরা গাড়িতে বসেই ফোন থেকে রেয়ান্সকে SMS করে দেয়। রেয়ান্স তার ওখানের হোটেল ও লোকেশনে পাঠাতে বলেছিল। তোরা নিচের মাথা সিটে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। তার ঠোঁটের কোণে ফুটে আছে একটা বাঁকা হাসি। ওশিয়ান স্টার কোম্পানির বাইরে থেকে তোরাদের গাড়ি বেরিয়ে যেতেই সাথে সাথে আরও একটা গাড়ি তাদের পিছু নেয়, তবে দূরত্ব বজায় রেখে, যাতে কোনোভাবে সন্দেহ না হয়। রেয়ান্স কনফারেন্স রুমে মিটিং করতে ব্যস্ত। তার মধ্যে হঠাৎ তার ফোন SMS টোন বেজে উঠতেই সে মিটিংয়ের মধ্যেই ফোন চেক করে। সাথে সাথে মনের মধ্যে খুশির ঝিলিক বয়ে যায়, তবে সেটা মুখে ফুটে ওঠে না।
মিটিং রুমে বাকি লোকজন অবাক চোখে মুখ হা করে রেয়ান্সের দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে তাদের সামনে কোনো এলিয়েন দাঁড়িয়ে আছে বা ভূত দেখছে। এমন চমক খেয়ে গেছে। ওদের পাশে দাঁড়িয়ে শাহিন মুচকি মুচকি হাসছে। বাকিদের অবস্থা দেখে সে বুঝতে পেরেছে নিশ্চয়ই এটা ম্যাডামের SMS হবে। সে তো তার স্যার এমন আশিক রূপ দেখে আসছে, কিন্তু বাকিদের দেখে তার হাসি পেয়ে যাচ্ছে। রেয়ান্স ফোন রেখে সবার মুখের দিকে তাকিয়ে দেখে সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। সে বুঝতে পেরেছে সবাই কি বোঝাতে চাইছে। মিটিং রুমে কোনো ফোন অ্যালাউ না, এটা রেয়ান্সের নিজের তৈরি রুলস। আর যদি কেউ সেটা করে তাহলে তাকে তখনই বাইরে বের করে দেওয়া হবে। আর সেখানে রেয়ান্স নিজেই ফোন চেক করছে। এই রিয়াকশন তো স্বাভাবিক না। রেয়ান্স সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে টেবিলে জোরে একটা আওয়াজ করতেই সবার ঘোর কেটে যায়। সাথে সাথে আবারও সবাই মনোযোগ হয়ে যায়। রেয়ান্স সবার দিকে একটা কিলার লুক দিয়ে আবারও মিটিং কন্টিনিউ করে। আর সবার এই অবস্থা দেখে শাহিন উল্টো দিকে মুখ করে মুখে হাত চাপিয়ে হাসি কন্ট্রোল করতে থাকে। প্রায় আধা ঘন্টা পর মিটিং রুম থেকে বেরিয়ে শাহিনকে ইনস্ট্রাকশন দিতে শুরু করে রেয়ান্স। শাহিন, আজকে সব মিটিং অনলাইনে ফিক্সড করো, আর এখানের বাকি কাজ অঙ্কনকে হ্যান্ড ওভার করো, এবং কালকেও সমস্ত কাজ ওকে ঠিকভাবে বুঝিয়ে দিও। রেয়ান্স বলে ওঠে। স্যার, আপনি কি কোথাও যাচ্ছেন? শাহিন অবাক হয়ে বলে ওঠে। হ্যাঁ, তবে শুধু আমি নই, তুমিও যাচ্ছ আমার সাথে। আর এখন বেশি প্রশ্ন বিচিত্রা নিয়ে না বসে যেগুলো বললাম সেগুলো কুইক করো। রেয়ান্স কঠিনভাবে বলেই কেবিনে ঢুকে যায়। শাহিন বাইরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ হতভম্বের মতো। তার মাথায় এখনো কিছু ঢুকছে না। হঠাৎ করে কি হলো আর কোথায় বা যাবে সেটা সে এখনো বুঝতে পারছে না। কেবিনের ভিতর থেকে রেয়ান্সের হুঙ্কার ভরা আওয়াজ তার ঘোর কাটিয়ে দেয়। সাথে সাথে সে দৌড় লাগায়। মুম্বাই আর সিটি মলের ভিতরে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের প্রোম্যাক্স শুরু হয়ে গেছে। চারিদিকে লোকজনের ভিড় ঘিরে আছে তাদের, কিন্তু সেদিকে তাদের কোনো ধ্যান নেই। তারা তো আছে তাদের মধ্যে ঝগড়া নিয়ে। মল স্টাফ তাদের থামাতে নিয়েও তাদের ঝগড়া আর হুমকির জন্য কিছু বলতে পারেনি। শেষে ওখানেই মাথায় হাত দিয়ে বসে আছে। তামিম আর লেখা দুজনের দিকে হাত উঁচিয়ে রেখে জোরে জোরে চিৎকার করছে। দুজনের বন্ধুগণ তাদের থামাতে পারছে না। তাদের দুজনকে দুই দিক থেকে শুধু ধরে আছে, না হলে এতক্ষণ হয়তো চুলোচুলি কামড়াকামড়ি বেঁধে যেত। লেখা কলেজ থেকে তার বন্ধুদের সাথে শপিং করতে এসেছিল, আর তামিমও এসেছিল তার বন্ধুদের সাথে। কিন্তু হঠাৎ করেই লেখা লাফাতে লাফাতে এসে তামিমের গায়ের উপর পড়ে যায়। আর তারপরেই থেকে শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধের প্রোম্যাক্স। এই যে বিএলের মতো গলা বন্ধ করো, তোমার জন্য কেউ এখানে কান পাততে পারছে না। তামিম হাত দেখিয়ে বলে ওঠে। এই লাল বান্দর টিউবলাইট হ্যারিকেন, নিজের মুখ বন্ধ করো, না হলে আমি সুচ দিয়ে সেলাই করে দেব। লেখা তামিমের দিকে তেড়ে গিয়ে বলে ওঠে। এই 2 ফুট 4 ইঞ্চি নাকি আমার মুখ সেলাই করবে? 4 চোখের ডাবল ব্যাটারি। আগে নিজের চোখ ঠিক করে হাঁটতে শেখো, তারপর আবার মুখ সেলাই করতে আসবে। দেখে তো মনে হয় এখনই দুধে ভাতে রয়ে গেছো, আবার তোমাকে হাঁটি হাঁটি পা পা শেখাতে হবে হাত ধরে। তামিম লেখার দিকে একবার তাকিয়ে নিয়ে তাচ্ছিল্যভাবে হেসে বলে ওঠে। এই ইঁদুর ছুচো, ঠিক করে কথা বলতে জানে না, আবার এসেছে আমাকে হাঁটি হাঁটি পাপা শেখাতে। আগে নিজের বুলি ঠিক করো। তোমাকে দেখে তো মনে হয় তুমি এখনো দাঁত ফোকরা বাচ্চা রয়ে গেছো, এখনো কথা বলতে জানো না। তোমাকে আগে প্রথম থেকে কথা বলা শেখাতে হবে। লেখা তামিমের মুখের উপর হাত তুলে বলে ওঠে। তামিম তার নাক বরাবর হাত পেয়ে আর লেখার এতক্ষণের ফালতু কথা শুনে রেগে যায়। যদিও সেও এতক্ষণ কথা শোনাতে বাকি ছিল না, কিন্তু দোষ তো তার ছিল না। এই মেয়েটা তো ব্যাঙের মতো লাফাতে লাফাতে তার গায়ের উপর পড়েছে। কোথায় সরি বলে কেটে পড়বে তা নয়, সেখান থেকে উল্টো পাল্টা বলে যাচ্ছে বলে। কিনা টিউবলাইট, দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। মনে মনে তামিম ভেবে নিয়ে লেখার মুখের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে দেয়। এদিকে তখনও লেখা নিজের মতো করে বকবক করে চলেছে। তামিম তার মুখের সামনে আসা হাতটাকে দেখে নিয়ে একটা আঙ্গুল মুখে পুড়ে নিয়ে কুট করে কামড় বসিয়ে দেয়। যদিও জোরে কামড় দেয়নি, তবে হালকা কামড় দিয়ে মুখের মধ্যে ধরে রেখেছে।
লেখা এতক্ষণ নিজের খেয়ালে বকর বকর করে গেলেও হঠাৎ করে আঙ্গুলে কামড় অনুভব করতেই সামনে তাকিয়ে দেখে তার আঙ্গুল তামিমের মুখের মধ্যে। শুধু কামড় দিয়ে ধরে রাখলেও হতো, কিন্তু তার থেকেও বেশি কিছু শুরু করে দিয়েছে। লেখা তামিমের দিকে তাকাতেই সে এক চোখ টিপ দেয়, আর লেখার শরীরের মধ্যে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তার নিচের মধ্যে কেমন একটা শিহরণ অনুভব হয়। তামিম লেখার আঙ্গুল কামড়ে ধরে রেখে সেটাকে জিভ দিয়ে চুষতে থাকে। তারা ঝগড়ার মধ্য দিয়ে শুরু করলেও হঠাৎ করে এরকম একটা পদক্ষেপ নেওয়ার পর দুজনেই স্তব্ধ হয়ে যায়। দুজন অনুভব করে একটা আলাদা নতুন অনুভূতি, যার সাথে এর আগে তারা দুজন পরিচিত হয়নি। দুজন পাশের তাদের বন্ধুদের ডাকে তাদের ঘোর কেটে যায়। লেখা তামিমের মুখের থেকে জোর করে তার আঙ্গুল ছাড়িয়ে নিয়ে এক পলক তামিমের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তার গাল দুটো লাল হয়ে গেছিল আর মুখে ফুটে উঠেছিল লজ্জার আভা, যেটা তামিমের চোখ এড়িয়ে যায়নি। তামিমও লেখার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে মুচকি হাসি, হাত চলে গেছে সোজা বুকের ওপরে। তাদের এই অবস্থা দেখে ওখানে থাকা জনগণ এতক্ষণ বিরক্ত হলেও শেষে তাদের অবস্থা দেখেই হাসতে থাকে। সবার হাসির আওয়াজই পেয়ে তামিমও মাথা চুলকিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তোরা শুটিং স্পট আজকে লাফাসা লেক ব্রিজ সংলগ্ন এলাকায় হবে। যথারীতি তোরা কৃতি রাইস লাফাসা পৌঁছতেই আগে স্পটে চলে গেছে। তোরা নিচের মেকআপ ভ্যানে উঠে তৈরি হতে শুরু করে দিয়েছে। এদিকে রাই ও কৃতি পুরো জায়গাটা আগে থেকেই ভালো করে দেখে নিচ্ছে, যাতে কোনো প্রবলেম থাকলে তারা বুঝতে পারে। লেকের মাঝ বরাবর থাকা ব্রিজের উপর জুড়ে হবে শুটিং। পুরোটা সেট আপ হয়ে গেছে আজকের শুটিংয়ে। শেষের দিকে তোরার সাথে দেখা যাবে একজন মেল মডেলকে। আজকে শেষের দিকে দেখানো হবে তাদের দুজনের যুগলবন্দি। তবে তার আগেই হবে তোরার শুট। কিছুক্ষণ পর তোরা রেডি হয়ে বাইরে আসতেই সাথে সাথে দুই দিক থেকে কৃতি ও রায় তোরাকে কভার করে নেয়। তোরার পরনে আছে সাদা স্ট্র্যাপলেস লং বল গাউন, চুলগুলোকে মেসি স্টাইল করা, মুখে লাইট মেকআপ, পায়ে স্টিলেটো। এতে তোরাকে একদম অন্যরকম লাগছে। তোরা রেডি হতে শুরু হয়ে যায় শুট। প্রথমে কিছু ক্লোজ আপ পোজ দেয়, তারপরে শুরু হয় পোর্ট্রেট, কিছু বোল্ড ও শেষে ব্রিজের শেষ প্রান্ত থেকে ছুটে আসার কিছু ভিডিও ওর সাথে ক্যান্ডিড ছবি। তোরা শুট শেষ হতে শুরু হয় মেল মডেলের সাথে যুগলবন্দি শুট। ব্রিজের শেষ প্রান্ত থেকে দুজন হাতে হাত রেখে একে অপরের দিকে তাকিয়ে আলতো হেসে ছুটে আসা। মাঝে এসে হঠাৎ তোরাকে কোলে তুলে নিয়ে দুপাক ঘোরা ও শেষে কিসিং সিন। তবে এটা রিয়েল নয়, জাস্ট দেখানো হয়েছে। দুজন এমন ভাবে দাঁড়িয়ে পোজ দিয়েছে, দেখলে মনে হবে দুজন তাদের ঘনিষ্ঠ মুহূর্তে মগ্ন আছে। ওখানে থাকা বাকিরা এতক্ষণ তোরা শুটের দিকে মুগ্ধ হয়েছিল। তোরার প্রতিটা এক্সপ্রেশন, প্রতিটা মুভমেন্ট চোখের পলকের মধ্যে রেডি ছিল, আর তা ছিল দৃষ্টি আকর্ষণের মতো। শেষে এদের দুজনের যুগলবন্দিটাও ছিল সেরা। এতক্ষণ ওখানে থাকা বাকিরা প্রায় মুগ্ধ হয়ে ওদের শেষ ভিডিও শুটটা দেখছিল। শুটিং শেষ হতেই তোরা আর ওই মেল মডেল একে অপরের থেকে সরে দাঁড়িয়ে পড়ে। এতক্ষণ তোরার সাথে থাকা মেল মডেলটা তোরার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করলেও তোরার একবারও তার দিকে ফিরেও তাকায়নি। সে শুধু তার কাজ করে গেছে। রায় ছুটে এসে তোরার জ্যাকেট পরিয়ে দেয়। তোরা নিচে ড্রেস চেঞ্জ করতেই তার জন্য নির্দিষ্ট ভ্যানে চলে যায়। এদিকে এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তোরার শুট দেখছিল, কিন্তু শেষের দিকে গিয়ে কিসিং সিন চলে আসতেই তার চোখ মুখ কিছুটা শক্ত হয়ে যায়। তার তীক্ষ্ণ নজরে তোরার সাথে মেল মডেলের কথা বলার চেষ্টাটাও তার চোখ এড়িয়ে যায়নি। তোরা চেঞ্জ করে বেরোতেই তার চোখ পড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে। এটা দেখতেই তার চোখ দুটো খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। সাথে সাথে সেদিকে পা বাড়ায়। গাড়ির কাছাকাছি আসতেই তার সামনে খুলে গাড়ির দরজা। সাথে সাথে তোরা হাসি মুখে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বসতেই তোরা নজরে আসে রেয়ান্সের মুখ। তোরা রেয়ান্সের উপর ঝুঁকে এসে চকাশ করে গালে দুটো চুমু বসিয়ে দিয়ে রেয়ান্সের কাঁধে মাথা রাখে। রেয়ান্স কিছু বলে না, সে চুপ করেই আছে, তার মাথায় ঘুরছে এখনো শুটের শেষ সিনটা। এদিকে তোরা তো প্রায় খুশিতে আত্মহারা হয়ে গেছে হঠাৎ করে রেয়ান্স চলে আসায়। রেয়ান্স এই হঠাৎ হঠাৎ তাকে সারপ্রাইজ দেওয়াটাকে খুব এনজয় করে তোরা। মিস্টার রাওয়াত, আপনি কি পোড়া পোড়া কিছু গন্ধ পাচ্ছেন?
তোরা বাঁকা হেসে জিজ্ঞেস করে ওঠে। রেয়ান্স কোনো কথা না বলে একবার কোনা চোখে তাকিয়ে আবারও নিজের ড্রাইভিংয়ের দিকে মন দেয়। তোরা জানে রেয়ান্স কেন এখন এমন গম্ভীর হয়ে আছে। রেয়ান্সকে দেখেই বুঝতে পারে সে তার শুটিং দেখেছে, আর শেষের সিন দেখেই মিস্টার রেয়ান্স রাওয়াত জেলাস ফিল করছে। ও, আপনি পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন না বুঝি? কিন্তু আমি তো স্পষ্ট বুঝতে পারছি আমার পাশের মানুষটার ভেতরটা কেমন জ্বলে পুড়ে যাচ্ছে। তোরা দুষ্টুমি করে বলে তার একটা পা উঠিয়ে রেয়ান্সের পায়ের উপর স্লাইড করতে থাকে। তোরা সারা রাস্তা রেয়ান্সের সাথে দুষ্টুমি করতে থাকে। কখনো হাত বাড়িয়ে রেয়ান্সের গালে স্লাইড করতে থাকে, তো কখনো গালে থেকে গলায় এসে থামে নিচের হাত। শার্টের বাটন খুলে আঙ্গুল দিয়ে আঁকিবুকি কাটতে থাকে। রেয়ান্স তোরার দুষ্টুমি সহ্য করে এক মনে গাড়ি চালিয়ে লাফাসার এক প্রাইভেট ভিলার মধ্যে চলে আসে। গাড়ি পার্কিং করেই সাথে সাথে তোরাকে টেনে কোলে এনে বসিয়ে দেয়। এতক্ষণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও এখন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তোরাকে কোলে বসিয়ে কোমরে হাত রেখে নিজের বুকের উপর জড়িয়ে রেখে এক হাত দিয়ে তোরার কানের পাশে হাত রেখে মুখটা নিজের মুখ বরাবর টেনে আনে। তোরার দিকে একবার ঘোর লাগা দৃষ্টিতে তাকায়। তোরার চোখেও নেশা। রেয়ান্স আর কাল বিলম্ব না করেই তোরার ঠোঁটে ডুবে যায়। শুষে নিতে থাকে একে অপরের অধর সুধা। স্পর্শ গভীর থেকে আরো গভীর হতে চলে যায়। লড়তে থাকে একে অপরের জিভ দিয়ে। প্রায় কিছুক্ষণ পর শ্বাস আটকে গেলে দুজনেই সরে আসে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে একে অপরের দিকে তাকিয়ে দেখে। হ্যাঁ, আমি জেলাস। তোমাকে নিয়ে আমি সব সময়ের জন্যই জেলাস। তোমার বাসায় আমি কাউকে সহ্য করতে পারি না, এটা আমার দোষ নয়। তোমার সাথে আমি কাউকে দেখতে পারি না, আর সেখানে তো ওই কিসিং সিন হোক না সেটা পোজ, কিন্তু আমি ওটা সহ্য করতে পারি না। রেয়ান্স তোরার থুতনি চেপে ধরে তোরার ঠোঁটের সাথে ঠোঁট ছুঁয়ে বলে ওঠে, আহারে, তাহলে তো আমাকে মডেলিং থেকে সরে দাঁড়াতে হয়। তোরা বলে ওঠে, না, এরপর থেকে তোমার প্রতি এটা কন্ট্রাক্ট আমি সিলেক্ট করব। তুমি মডেলিং থেকে সরে আসবে না, তবে তোমার সাথে যাতে কোনো মেল মডেল কাজ না করে এমন দেখেই তোমার কাজ সিলেক্ট করে দেব। রেয়ান্স তোরার থুতনিতে আলতো কামড় দিয়ে বলে ওঠে। তোরা রেয়ান্সের কথা শুনে মৃদু হাসে। সে জানে এই মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে। তোরা রেয়ান্সের দিকে তাকাতেই রেয়ান্সের চোখের ঘোর লাগা দৃষ্টি তোরাকে বেশি নেশা লাগিয়ে দিচ্ছে। রেয়ান্স তোরার দিকে তাকিয়ে তোরাকে কোলে নিয়েই গাড়ি থেকে বেরিয়ে ভিলার ভিতরে এন্টার করে। তোরাকে কোলে নিয়ে চলে আসে সোজা দোতলার বেডরুমে। রুমে আসতেই তোরাকে কোল থেকে বিছানায় নামিয়ে দেয়। একে অপরের দিকে কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও একে অপরের ঠোঁটের উপর আক্রমণ করে বসে। দুজন আস্তে আস্তে একে অপরের ভালোবাসার সাগরে ডুবে যেতে থাকে। আস্তে আস্তে গভীর থেকে গভীরে মিশে যেতে থাকে। আস্তে আস্তে লুটিয়ে পড়ে তাদের ড্রেস মাটিতে। আজ যেন রেয়ান্স তোরার প্রতি বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়েছে। সাথে তোরাও রেয়ান্সের সাথে সমান তালে ভেসে যেতে থাকে নিচের ভালোবাসার উত্তাল সাগরে। মেখে নিতে থাকে একে অপরের উষ্ণ স্পর্শ, মুড়ে নেয় দুজন দুজনকে ভালোবাসার চাদরে। রেয়ান্স তোরা তাদের লাভ মেকিং এর পর একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে তোরা উঠে রেডি হতে শুরু করেছে। আর রেয়ান্স সোফায় বসে তার ট্যাব নিয়ে কিছু কাজ করছে। তোরা একবার আর চোখে রেয়ান্সের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। রেয়ান্স গলায় তার কামড়ের দাগ স্পষ্ট হয়ে ফুটে আছে। আচ্ছা, রাই, কৃতি ওরা কোথায়? তোরা কিছুটা নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে, তোমার প্ল্যানের জায়গাতেই আছে। রেয়ান্স ট্যাবের মধ্যে মুখ ডুবিয়ে রেখেই বলে ওঠে। মানে? তোরা রেয়ান্সের কথায় বিস্ময় নিয়ে বলে ওঠে, তোমার প্ল্যান মতো ঘুটি সাজাতে হোটেলে গেছে, যেখানে আপাতত তুমি যাওয়ার জন্য রেডি হচ্ছ। রেয়ান্স আবারও একই অবস্থায় থেকে বলে ওঠে। এদিকে রেয়ান্সের কথা শুনে তোরা অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রেয়ান্সের দিকে। সে আজ কি করতে যাচ্ছে সেটা রেয়ান্স কি করে জানলো? সে তো তাকে বলেনি। তাহলে উফ, এই লোকটাকে প্রতি মুহূর্তে অবাকের চরম সীমায় নিয়ে পৌঁছে যায়। তার আজকের প্ল্যান মাত্রই রাই আর কৃতি জানে, তাও সেটা ওরা লাফাসা আস্তে আস্তে ঠিক করেছে। তাহলে রেয়ান্স কি করে জানলো? তাহলে কি রাই বলে দিয়েছে রেয়ান্সকে?
তোরা রেয়ান্সের দিকে তাকিয়ে তাকিয়ে ভেবে যাচ্ছে নিচের মনে। রেয়ান্স নিচের হাতে ট্যাব নিচে রেখেই তোরার সামনে এসে দাঁড়ায়। তোরার কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নিয়ে নাকে আলতো কামড় দেয়। সাথে সাথে তোরা ঘোর কেটে সন্দিহান দৃষ্টিতে রেয়ান্সের দিকে তাকায়। সাথে সাথে রেয়ান্স মুচকি হেসে ওঠে। এত অবাক হওয়ার কিছু নেই ওয়াইফি, রায় আমাকে কিছুই জানায়নি। আমি তোমাকে আগেই বলেছি, আমার যা কিছু জানার হয় সেটা আমি মিনিটের মধ্যেই জেনে যাই। তুমি আমার কাছে গিয়ে সেটা তুমি নিজেও হয়তো জানো না। তোমার উপর আমার 24 ঘন্টার নজর থাকে, তাই তোমার গাড়ির পেছনে পেছনে যে কেউ তোমাকে ফলো করছিল সেটা আমার জানতে বেশি টাইম লাগেনি। আর তাছাড়া তুমি SMS করার পরপরই আমি লাভাসার জন্য বেরিয়ে এসেছি। রেয়ান্স তোরার মুখের উপরে উড়ে এসে পড়া চুলগুলো করে কানের পাশে গুজে দিয়ে বলে ওঠে। রেয়ান্সের কথাগুলো শুনেই তোরার মুখে হাসি ফুটে ওঠে। সত্যিই তো, সে কি করে ভুলে গেল যে সে কোনো সাধারণ কারোর ওয়াইফ নয়, ওয়ার্ল্ড টপ 1 বিজনেসম্যানের ওয়াইফ। সে চাইলেই সবকিছুই তার নখদর্পণের মধ্যে চলে আসবে, আর এটা তো সামান্য বিষয়। আচ্ছা, আমার কি এইটুকু জানার অধিকার নেই আমার ওয়াইফের ব্যাপারে? তাছাড়া তুমিও আমাকে এই ব্যাপারে কিছুই জানাওনি। তুমি জানো তুমি যে পদক্ষেপটা নিয়েছো সেটা কতটা রিস্কি হতে পারে? রেয়ান্স চিন্তিত সুরে বলে ওঠে। এই জন্য তোমাকে বলিনি। তুমি আমাকে বিশ্বাস করো তো? তাহলে দেখো, আমার কিছু হবে না, বরং উল্টোটা হতে চলেছে কারোর সাথে। আর আমি আগেও বলেছি, আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। তোরা রেয়ান্সকে জড়িয়ে ধরে রেয়ান্সের বুকে মাথা রেখে বলে ওঠে। আচ্ছা চলো, লেট হয়ে যাচ্ছে, তোমার শিকার তোমার জন্য অপেক্ষা করছে। রেয়ান্স বাঁকা হেসে বলে ওঠে। হুম। বলেই তোরা রেয়ান্সের সাথে বেরিয়ে পড়ে ভিলা থেকে। তোরা তার কোম্পানি থেকে বুক করা হোটেল রুমে এসে পৌঁছয়। ভিতরে ঢুকতেই তার মুখে একটা বাঁকা হাসি খেলে যায়। সে কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই সোফায় বসে যায়। নিজের ফোন বের করে বসে বসে গেম খেলতে থাকে, কিন্তু মুখে ফুটে আছে এক রহস্যজনক হাসি। তোরা যে কোনো পরিস্থিতিতে সব সময় নিজেকে শান্ত রাখার কৌশল অ্যাপ্লাই করে, আর এখনো তাই তোরাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। সে তার নিজের মতো গেম খেলতে ব্যস্ত, আর কোথায় কি হচ্ছে সেদিকে তার কোনো ধ্যান নেই। তোরার কানে লাগানো ব্লুটুথ ইয়ারফোন, যেটা তোরা তার চুল দিয়ে ঢেকে রেখেছে, সেটা থেকে ক্রমাগত রেয়ান্স আওয়াজ ভেসে আসছে। রেয়ান্স কোনো মতেই তোরাকে একা ছাড়তে চাইছিল না। শেষে এই উপায় সে এর মাধ্যম দিয়ে সবকিছুর সাথে যুক্ত থাকবে। বেশ কিছুক্ষণ পর তোরার রুমের দরজার আওয়াজ হতে থাকে। তোরা তবুও চুপচাপ নিজের মতো কাজ করে যাচ্ছে, তার কোনো নরম চরণ নেই। হেই বিউটিফুল। তোরা এমনি একটা ডাকের অপেক্ষায় ছিল। কানে আওয়াজ আসতেই ফোন থেকে মাথা তুলে সামনে তাকাতে দেখে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নোমান। আরেকটু ভালো করে তাকাতেই দেখে দরজা লক করা হয়েছে। তোরা যখন রুমে এন্টার করেছিল তখন আগে থেকে দরজার লক খোলা ছিল। ওটা জাস্ট এমন ভাবে লাগানো ছিল যে মনে হবে লক আছে। তোরা ভিতরে আসার সময় সবকিছু অবজার্ভ করে নিয়েছে। তার অনুপস্থিতিতে যে তার রুমের মধ্যে কেউ এন্ট্রি নিয়ে রেখেছে সেটা বুঝতে তার একটুও কষ্ট হয়নি। সে তো এতক্ষণ অপেক্ষায় ছিল যে তার রুমের মধ্যে লুকানো ব্যক্তিটা কখন বাইরে বেরিয়ে আসবে। তোরা নোমানের দিকে তাকাতেই নোমান বিশ্রী একটা হাসি তার দিকে এগিয়ে আসতে থাকে। তোরা এখনো শান্ত, তার মধ্যে কোনো হেলদোল নেই, যেন এটাই স্বাভাবিক। বিউটিফুল, আজকে এত শান্ত কেন তুমি? উফ, আজকে তোমার একটু আগের শুট দেখে আমি বোল্ড আউট হয়ে গেছি। তোমার রূপের আগুন আমার সারা শরীরের জ্বালা ধরিয়ে দিয়েছে। আজকে প্রাণ ভরে তোমার এই আগুন, যেটা আমার শরীরের জ্বালা ধরিয়েছে, সেটা মিটিয়ে নেব। নোমান তোরার সামনে এসে দাঁড়িয়ে তোরার দিকে কিছুটা ঝুঁকে এসে বলে ওঠে। ও মা, তাই নাকি? তা এত দেরি করলেন কেন বাইরে বেরোতে? আমি তো কখন থেকে এসে বসে আছি আপনার অপেক্ষায়। তোরা ফোনটা টেবিলের উপর রেখে হেলান দিয়ে বসে বলে ওঠে। যাক, শেষমেশ তাহলে তুমিও ইন্টারেস্টেড। আয় হায়, আমার তাহলে আর কোনো কষ্ট করতে হবে না। নোমান লাফিয়ে উঠে তোরার পাশে এসে বলে ওঠে। আমি তোর গলা কেটে হাতে ধরিয়ে দেব। তুই জানিস না তুই কার লাইফের দিকে হাত বাড়িয়েছিস। তোর এই হাত আমি ভেঙে দেব, তোর সমস্ত শরীরের জ্বালা মিটিয়ে দেব।
রেয়ান্স তোরার রুমের বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে বলে ওঠে। এদিকে তোরার এই অবস্থার কথা শুনেই হেসে ফেলে। সে বুঝতে পারে আজকেই নোমানের দিন শেষ। নোমান তোরার মুখে হাসি দেখে আরো খুশি হয়ে যায়। তোরার দিকে সরে এসে বসে তোরার একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। তোরা শুধু জ্বলন্ত চোখ দিয়ে নোমানের দিকে তাকিয়ে থাকে। উফ, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম না, সেদিন থেকে মনে মনে তোমাকে কাছে পাওয়ার স্বপ্ন দেখে গেছি। আর তারপরে হঠাৎ করে আমার স্বপ্ন পূরণ করতে ওশিয়ান গ্রুপে জয়েন করলে। আমি যেন হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দ পেয়েছিলাম। আর তারপর থেকেই একটু একটু করে তোমার কাছে আসার চেষ্টা করি, এন্ড সি, আমি তোমার পাশে আছি, একদম তোমার পাশে, তোমার আমার হাতে নিয়ে। নোমান বিশ্রী এক হাসি দিয়ে তোরার হাতে স্লাইড করতে করতে বলে ওঠে। তাই নাকি? তাই জন্য বুঝি আগে থেকে রুমের মধ্যে বসেছিলেন? তোরা বাঁকা হেসে বলে ওঠে। ও, তুমি বুঝতে পেরেছিলে আমি এখানে আগেই থেকেই আছি? কিছুটা সন্দেহ নিয়ে বলে ওঠে নোমান। হুম। তোরাও স্বাভাবিকভাবেই উত্তর দেয়। নোমান কিছুক্ষণ তোরার মুখের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করে আসলে কি তোরা কোনো প্ল্যান করে রেখেছে, নাকি সে তার পাতা ফাঁদে এত সহজে পা দিয়ে দিয়েছে, নাকি এই মেয়েটাও আর সব মেয়েদের মতো। নোমান নিজের মনে ভেবে যাচ্ছে, তারপরে নিজেই সমাধানে এসে একটা কুটিল হাসি দিয়ে তোরার হাত খুব বিশ্রীভাবে স্লাইড করতে থাকে আর কোনার চোখে তোরাকে দেখতে থাকে। তোরা কিছু না বলে মুখে একটা হাসি ঝুলিয়ে রেখেছে। এটা দেখেই নোমান কিছুটা নিশ্চিত হয় যে কোনো প্ল্যান নেই, এই মেয়েটাও কি বাকি সব মেয়েদের মতো। তোমরা যখন কোম্পানি থেকে বেরিয়ে লাভাসের উদ্দেশ্যে বেরিয়েছিলে, আমি তখনই তোমাদের পিছু নেই। আর তারপর শুটিং এর ওখানে ক্রু মেম্বারদের থেকে সোর্স লাগিয়ে জেনে নিয়েছি। আর দেখো আমি এখানে। আমি ভেবেছিলাম তোমাকে ভাগে আনতে অনেক কাঠ খড় পোড়াতে হবে, তাই জন্য আগে থেকে আমি সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছিলাম। সি, টেবিলের উপর তোমার জন্য জলের বোতল রেখেছিলাম। আর তাছাড়া হোটেল স্টাফকে টাকা দিয়ে তোমার জন্য কফির অর্ডারও দিয়ে রেখেছিলাম, যেটা খেলে তুমি জ্ঞানে তো থাকতে, কিন্তু কিছু করতে পারতে না। আর আমি সেই সুযোগে তোমার এই রূপ দিয়ে আমি আমার খিদে মিটিয়ে নিতাম। বাট দেখো, তুমি তো কিছুই খেলে না, তাই আমাকে বাধ্য হয়ে বাইরে আসতে হলো। বলেই বিশ্রী একটা হাসি দিয়ে তোরার ঘাড়ে হাত রেখে তোরার মুখের কাছে মুখ নিয়ে যায়। তুমি কি ভেবেছিলে আমাকে ধরে ফেলবে? আমি অত কাঁচা খেলোয়াড় নই, আর আমি তো জানি তুমি এত সহজে হাতে আসবে না, তাই তো এসব করা ছিল। কিন্তু হয়নি, তাতে কি? তুমি এখনো আমার থেকে পালাতে পারবে না, বিউটিফুল। নোমান তোরার কাঁধের কাছে মুখ নিয়ে গিয়ে নাক টেনে বলে ওঠে। এদিকে এতক্ষণ থেকে নোমানের এইসব ফালতু নোংরা কথাগুলো শুনে রেয়ান্স মাথার আগুন চড়ে গেছে। মনে হচ্ছে সে তার দৃষ্টি দিয়েই এক্ষুনি ভস্ম করে দেবে নোমানকে। রেয়ান্স রাগে আর অপেক্ষা না করে ব্যালকনিতে থেকে তোরা রুমের দিকে আসতে থাকে। তোরা নোমানকে তার কাছে আসতে দেখে কৌশলে তার প্যান্টের পকেট থেকে একটা পকার বের করেই নোমান হাত তার ঘাড়ে থেকে হ্যাচকা টান দিয়ে সরিয়ে দিয়েই তার হাতের উপর বসিয়ে দেয়। সাথে সাথে নোমান গগনবিদারী চিৎকার দিয়ে ওঠে। ওদিকে রেয়ান্সও নোমানের এই আওয়াজ শুনতে পেয়ে থেমে যায় এক মুহূর্ত। তোরা নোমানের হাতে পকার বসিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে তার পায়ে থাকা হাই হিল স্টিলেটো থাকা অবস্থায় নোমান এর আর এক হাতের উপর তার পা চেপে ধরে। সাথে সাথে আবারও চিৎকার করে ওঠে নোমান। হাত নিয়ে গিয়ে পরপর কয়েকটা ঘুষি মেরেই দেয় ঠিক নাকের ওপর। তার এতদিন থেকে শেখা ফাইটিং আজ কাজে লেগে গেছে। ইচ্ছে মতো পেটিয়ে নিয়ে এক লাথি মেরে সোফার দিকে নিচে ফ্লোরে ফেলে দেয়। তোরার এই আচমকা আক্রমণের জন্য নোমান কোনো রকম ডিফেন্স করার সুযোগ পায়নি। নোমান মুখের দিকে তাকিয়ে তোরা বাঁকা হেসে ওঠে। নখ ফেটে গিয়ে রক্ত পড়ছে, চোখের কোণ ফুলে আলু হয়ে গেছে, ঠোঁট কেটে গেছে, গাল থেকেও রক্ত পড়ছে, দুই হাতের থেকে রক্ত পড়ছে। এক হাতে পকার এখনো গাঁথা আছে, আর এক হাতে তোরার পা তুলে দেওয়ার জন্য হিল ভিতরে ঢুকে বিভৎস দেখতে হয়ে গেছে। তোরা পাশে থাকা টেবিলের ওপর এক পা তুলে দিয়ে দুই হাত দিয়ে পকেট থেকে দুটো প্যাকেট বের করে আনে। একটা টেবিলের উপরে রেখে ইচিং পাউডারের প্যাকেট কেটে নোমানের পুরো শরীরের উপর ছাড়িয়ে দেয়।
নোমান এখন শুধু চিৎকার করা ছাড়া কিছুই করতে পারছে না। তোরা এবার চিলি পাউডারের প্যাকেট নোমানের কেটে যাওয়া জায়গাগুলো ভালোভাবে ছাড়িয়ে দেয় আর শেষে লবণ দিয়ে দেয়। প্রথমে ইচিং পাউডার দেওয়ার জন্য কিছু মনে না হলেও তারপরেই চিলি আর লবণ দিতেই চিৎকার ভরে যায় পুরো রুম। তোরা নিচু হয়ে নোমান চুলের মুঠো ধরে। আমার দিকে হাত বাড়ালে তার হাতের এই অবস্থা হয়। না না, এর থেকেও বেশি। এটা তো শুধু আমার টেকনিক ছিল, এরপরেও আরো অনেক কিছু বাকি আছে তোর সাথে হওয়ার। খুব শখ না আমার রূপ দিয়ে তোর শরীরের জ্বালা মেটাবি? নে, আমি তোর শরীরের জ্বালা মিটিয়ে দিলাম, আর এরপরেই তো তোর শরীর একদম হালকা হয়ে যাবে। মনে হবে তুই একদম স্বর্গে পৌঁছে গেছিস। তোরা নিচু হয়ে নোমানের চুলের মুঠো ধরে। তোরা দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে। তোরা উঠে দাঁড়িয়ে নোমানের উপর কয়েকটা লাথি মেরে বলে ওঠে, তুই কি ভেবেছিলিস আমায়? আমিও অন্য সব মেয়ের মতো তোর ডাকে সাড়া দিব? তোর এখনো আমাকে চিনতে বাকি আছে। তোরার বলতে বলতে ধরাম করে রুমের দরজা খুলে যায়। সাথে সাথে স্পষ্ট হয় রেয়ান্সের রাগী ভয়ঙ্কর মুখ। তোরা রেয়ান্সের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে ওঠে। নে, তোর জম এসে গেছে। এবার তোর বাচ্চা মরা নিয়ে আমি নিশ্চিত কিছু বলতে পারছি না। তোরা নোমানের দিকে তাকিয়ে বলে ওঠে। রেয়ান্স রুমে ঢুকে নোমানকে নিচে পড়ে থাকতে দেখে, তাও বিভৎস অবস্থায়, আর সামনে তোরাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাথে সাথে ছুটে এসে তোরাকে জড়িয়ে ধরে। তোরার মুখে হাত রেখে কপালে একটা উষ্ণ স্পর্শ এঁকে দেয়। চোখের ইশারায় তোরা রেয়ান্সকে তার ঠিক থাকার কথা বলে দেয়। রেয়ান্স তোরার থেকে মুখ সরিয়ে ফ্লোরে পড়ে থাকা নোমানের দিকে তাকাতেই তার একটু আগে সব কথা মনে পড়ে যায়। তার ওয়াইফকে স্পর্শ করার সাহস দেখিয়েছে এটা ভেবে আবারও রেয়ান্সের মাথায় রক ফুলে উঠছে। তোরাকে দেখে যে রাগটা পানি হয়ে গেছিল সেটা আবারও দপ করে চলে ওঠে। এখন রেয়ান্সকে দেখতে ভয়ঙ্কর লাগছে। তোরা রেয়ান্সের থেকে সরে গিয়ে টেবিলের উপরে থাকা তার ফোন তুলে নিয়ে রেকর্ডিংটা অফ করে দেয়। তোরা নোমানকে রুমে অনুভব করার পরপরই ফোনের রেকর্ডিং অন করে দিয়েছিল। তোরা তার ফোন থেকে কৃতি ও রায়কে SMS করে দিয়ে সোফায় চুপচাপ বসে যায়। এদিকে নিচে পড়ে থাকা নোমানের তো প্রাণ যায় যায় অবস্থা। এতক্ষণ তোরার মার সহ্য করলেও এখন তার সামনে স্বয়ং রেয়ান্সকে দেখতেই তার পিলে চমকে গেছে। সে এখন নিজে জানে তার প্রাণ আজকে যেতে বসেছে। সে তোরার থেকে বেঁচে গেলেও তার সামনে দাঁড়ানো এই যমরাজের থেকে বাঁচতে পারবে না। এর আগেও সে রেয়ান্সের নিষ্ঠুর ব্যবহারের কথা শুনেছে, আর আজকে তার সাথে হতে চলেছে। আর একটু আগেই তোরার জন্য রেয়ান্সের কেয়ার দেখে বুঝে গেছে তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে, আর সে ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছে। এখন তার অবস্থা প্রায় ছেড়ে দেমা কেঁদে বাঁচে। রেয়ান্স কোনো কথা না বলেই নোমানের দিকে এগিয়ে গিয়ে হাত তুলে নিয়ে পেছন দিকে মুচড়ে ধরে, সাথে সাথে আবারও চিৎকার করে ওঠে, তোর এই নোংরা হাত দিয়ে তুই ওকে স্পর্শ করেছিলি না? নেই, তোর হাতটা আর কাউকে ছোঁয়ার মতো রইল না। রেয়ান্স রাগে হিসিয়ে বলে ওঠে। রেয়ান্স নোমানের দুটো হাত ভেঙে ফেলে। আরো মারতে এগিয়ে গেলে সাথে রুমের মধ্যে ঝড়ের গতিতে রায়, কৃতি, শাহিনও তাদের সাথে পুলিশ অফিসার ঢুকে আসে। এদের দেখেও রেয়ান্স থামে না, আর রেয়ান্স ভয়েও শাহিন আর পুলিশ অফিসার এগিয়ে আসার সাহস করে না। আর রায় তো নোমানকে মার খেতে দেখে আরো বেশি খুশি হয়েছে। আর তার পাশে দাঁড়িয়ে কৃতি অবাক চোখে রেয়ান্সকে দেখছে। সে এখানে নিজের চোখের সামনে রেয়ান্সকে দেখে অবাক হয়ে গেছে। তার চোখ দুটো বড় বড় হয়ে শুধু রেয়ান্সকে দেখে যাচ্ছে। তোরা অবস্থা বেগতিক দেখে নিজেই এগিয়ে গিয়ে রেয়ান্সের হাত ধরে থামিয়ে দেয়। রেয়ান্স তার পাশে তোরাকে দেখে নোমানকে ছেড়ে এক হাত দিয়ে তোরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। অফিসাররা এসে নোমানকে তুলে নিয়ে যায়। আর এদিকে রুমের মধ্যে শাহিন আর কৃতি অবাক হয়ে দেখছে, তবে দুজনের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। কৃতি দেখছে রেয়ান্সকে আর শাহিন দেখছে তোরাকে। শাহিন ভাবতেই পারেনি তার ম্যাডামও এত ভয়ঙ্কর। সে জানতো তার স্যার শুধু ভয়ঙ্কর, কিন্তু এখন দেখতে পাচ্ছে এরা দুজনেই ভীষণ ভয়ঙ্কর। প্রাইভেট ভিলার লিভিং রুমে বসে আছে কৃতি রায়। কৃতি এখনো আগের অবস্থায় বসে আছে। হোটেল থেকে ফেরার পরও এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। তার মাথার ভিতরে এখনো রেয়ান্স ভাসছে, সাথে তোরার আর রেয়ান্সের কেমিস্ট্রি। সে এখনো যেন বিশ্বাস করতে পারছে না যে রেয়ান্সের সাথে তোরার কোনো
সম্পর্ক আছে। হোটেল থেকে ফিরেই রিয়ান্স তার অনলাইন মিটিং সারতে বসে গেছে। শাহিন গিয়েছে পুলিশ স্টেশন, আর তোরা তাকে তো রিয়ান্স ভিলাতে ফিরেই ঘুম পাড়িয়ে দিয়েছে। এমনিতেই আজকে তোরার শুট, আর তারপর যা গেল তাতে তোরার রেস্টের প্রয়োজন, সেই জন্য হোটেল থেকে ফিরে আগে তোরাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। রায় একবার কোনার চোখে কৃতিকে দেখে নিয়ে আবারও নিজের ফোনে মনোযোগ দেয়। রায়াজ তোরার শুটের কিছু ছবি তোরার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। কৃতি শক লেগেছে? রায় বলে ওঠে, তা তো লেগেছে। কৃতি চমকে বলে ওঠে, আমারও লেগেছিল আমি যখন প্রথম দেখেছিলাম। রায় মুচকি হেসে বলে ওঠে, মানে ইন্টারেস্টিং কিং এর সাথে তোরার সাথে কেমন সম্পর্ক? কৃতি কৌতূহল নিয়ে বলে ওঠে, হাজবেন্ড ওয়াইফ। রায় স্বাভাবিকভাবেই বলে ওঠে, মানে? কিছুটা চিৎকার করে বলে ওঠে কৃতি, ওরা হাজবেন্ড ওয়াইফ। ওদের বিয়ের কথা কেউ জানে না। আসলে তোরা কাউকে জানাতে চায়নি। তোরা চেয়েছে সে নিজের পরিচয় তৈরি করতে। তোরা রিয়ান্সের পরিচয় নিয়ে নাম কিনতে চায়নি, তাই তাদের বিয়ের বিষয়টা এখন গোপন আছে। ওদের বিয়ে 6 মাস হয়ে গেলে তারপরে ওদের বিয়ের অ্যানাউন্স করবে। রায় হেসে বলে ওঠে, কিন্তু আমি যতদূর জানি যে তোরা দেওয়ানের পরিবারের মেয়ে। তাহলে? কৃতি বলে ওঠে, হ্যাঁ, তোরা দেওয়ান পরিবারের মেয়ে, কিন্তু ও কখনোই ফ্যামিলি পরিচয় নিয়ে বাঁচতে চায়নি। নিজের পরিচয় গড়তে চেয়েছে নিজের দমে, নাকি ফ্যামিলি পরিচয় দিয়ে। রায় এবার কিছুটা কঠিন ভাবে বলে ওঠে। রায়ের কথা শুনে কৃতি নিজের মনের মধ্যে তৈরি হওয়া সব চিন্তা ভাবনা পাল্টাতে থাকে। সে প্রথম থেকেই ভেবেছিল যে তোরা হয়তো আর সব বড়লোক ঘরের মেয়েদের মতো না কিছু বেশি অহংকার হবে, তাই সে প্রথম থেকেই চুপ থেকে তোরাকে অবজার্ভ করছিল। সে প্রথম থেকেই তোরাকে দেখছিল সে তার ভাবনার থেকে আলাদা, কিন্তু তবুও তার মন থেকে অহংকারী ভাবনা দূর হয়নি। কিন্তু এখন তার মনে একটুও সংশয় নেই। ওদের কথার মাঝেই শাহিন চলে আসে। শাহিন আসতেই রায় একবার শাহিনের দিকে কোনা চোখে তাকিয়ে আবারও নিজের কাজ করতে বসে। এদিকে শাহিন আসতেই কৃতি লাফিয়ে উঠে শাহিনের পাশে গিয়ে বসে পড়ে। শাহিন জি, নোমানের খবর কি হলো? কৃতি বলে ওঠে, ওকে হসপিটালাইজড করতে হয়েছে। প্রথমে ম্যাডাম ওকে যা অবস্থা করেছে, আর তারপর আবার স্যারও ওকে মেরেছে, আবার হাতও ভেঙে দিয়েছে। শাহিন বলে ওঠে, বেশ হয়েছে। আমি ওই নোরাকে একদম সহ করতে পারি না। প্রথম থেকে কেমন একটা লাগতো, সবার সামনে একদম সাদা সিধে সেজে থাকতো, আর ভিতর ভিতর শয়তানের দাদু ছিল। কৃতি বলে ওঠে, ওর সারা গায়ে গুটি গুটি ফোসকার মতো বের হয়ে গেছে, আর তার সাথে চিলি ও লবণের জন্য আরো বেশি খারাপ অবস্থা হয়ে গেছে, আর নাক মুখের অবস্থা আরো গুরুতর। তার সাথে হাত দুটোও ভাঙা। সারতে প্রায় বছর পার হয়ে যাবে। শাহিন বলে ওঠে, ঠিক হয়েছে, এইসব লোকদের সাথে এইসব হওয়াই উচিত। রায় কিছুটা ঝাঁঝিয়ে বলে ওঠে ওখান থেকে চলে যায়। রায়ের কেন জানি খুব রাগ লাগছে, কিন্তু কেন লাগছে সে জানে না। তবে রাগ হচ্ছে খুব। রাগ, আর সব থেকে বেশি রাগ হচ্ছে শাহিনের উপর। কিন্তু রায় কোনো মতে কারণ খুঁজে পাচ্ছে না তার রাগের, তাই সে ওখান থেকে উঠে চলে যায়। রায় উঠে চলে যেতেই শাহিনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে এতক্ষণ কৃতির সাথে কথা বললেও তার নজর ছিল রায়ের ওপর। রায়ের রাগী মুখটা দেখতে তার হাসি পেয়ে যায়, আর রায়ের শেষের কথাগুলো শুনে বুঝে গেছে ম্যাডাম খুব রেগে গেছে। শাহিন প্রথম থেকেই রায়ের প্রতি একটা অনুভূতি অনুভব করে, তবে সেটা যত দিন যাচ্ছে তত বেশি তীব্র হচ্ছে। আজ শাহিন তার বস আর ম্যাডামকে দেখে এটা বুঝতে পারছে তার অনুভূতির নাম কি হতে চলেছে। রায়ের তোরার সোশ্যাল মিডিয়াতে তোরার শুটের ছবি পোস্ট করতেই তুমুল হারে ভাইরাল হয়ে গেছে। তোরার ছবি এখন টপ ট্রেন্ডিং চলছে, সাথে সাথে আরো নতুন করে ফলোয়ার্স বাড়তে থাকে। মুম্বাইয়ের মধ্যে এখন রীতিমতো নিউ কমার মডেল হিসেবে টপ 1 লিস্টে পৌঁছে গেছে তোরা। ওশিয়ান স্টার গ্রুপে নোমানের খবর পৌঁছে গেছে সে তোরার সাথে কি করেছে, আর এটা জানার পর থেকেই নিমেষের মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে। নিমেষ রাগে টেবিলে হাত ঠুকছে।
সে ভাবতেই পারেনি নোমান এইরকম করতে পারে বলে। এইরকম জানলে সে কখনোই তোরার দায়িত্ব নোমানকে দিত না। তার সুযোগ দিয়ে সে তোরার কি নোংরা মানসিকতা পুষে রেখেছিল মনে মনে। আসলে নিমেষ নোমানকে দিয়ে তোরার সমস্ত রকম ইনফরমেশন জোগাড় করিয়েছিল তোরাকে নিজের কোম্পানিতে জয়েন করানোর জন্য। আর এখন বুঝতে পারছে সে ভুল মানুষের কাছে তোরার কথা বলে তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল। হ্যাঁ, নিমেষের মনে তোরার জন্য একটা সফট কর্নার আছে, যেটা তোরার প্রথম ওশিয়ান গ্রুপে জয়েন করতেই দেখা গিয়েছিল। সেটা যে কিরকম অনুভূতি সেটাই দেখার পালা। তোরা আজ 3 দিন হলো গোয়া এসেছে শুটিং এর জন্য। রাতে ফ্লাইট। তাদের বিয়ের পরেই প্রথম তারা 3 দিনের জন্য একে অপরের থেকে এত দূরে আছে। রেয়ান্সের অফিসের কাজ থাকার দরুন রেয়ান্স তোরার সাথে আসতে পারেনি, তাই তোরা রায়ও কৃতির সাথে চলে এসেছে।